ইরানের প্রত্যন্ত একটি গ্রামে একজন নিষ্পাপ মুসলিম নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও কেন সোরায়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? আর শেষ মুহূর্তে কি এমন ঘটেছিল যার কারণে পুরো গ্রামের মানুষ সত্য লুকানোর সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ? আপনিই সিদ্ধান্ত নেবেন, কে পাগল, আমি নাকি ওরা? জাহরা বলে, এই গ্রামের মাটির নিচে এক ভয়ঙ্কর সত্য চাপা দেওয়া হয়েছে। এমন এক সত্য যা গ্রামের ক্ষমতাবান লোকেরা কোনোভাবেই বাইরের পৃথিবীকে জানতে দিতে চায় না। কিন্তু আমি চাই আপনার মাধ্যমে এই সত্য সারা পৃথিবী জানুক। প্রথমে ফ্রেইদুন বিষয়টিতে জড়াতে চায় না। সে শুধু গাড়ি ঠিক করে চলে যেতে চায়। কিন্তু জাহরা তার কাছে অনুরোধ করে শুধু কয়েক মিনিট তার কথা শুনতে। জাহরা যখন সাংবাদিকের ব্যাগে থাকা টেপ রেকর্ডারটি দেখে, তখন সে বলে তার কণ্ঠ রেকর্ড করতে হবে। কারণ সে যা বলতে যাচ্ছে তা শুধু একজন মানুষের গল্প নয়, এটি এমন এক অন্যায়ের সাক্ষ্য যা পৃথিবীর জানা দরকার। সাংবাদিক ছিল ৩৫ বছর বয়সী ৪ সন্তানের মা। তার 2 ছেলে এবং 2 মেয়ে ছিল। বাইরে থেকে দেখলে তাকে গ্রামের অন্য সাধারণ নারীদের মতোই মনে হতো। কিন্তু নিজের ঘরের ভেতর সে প্রতিদিন এক নীরব যুদ্ধের মধ্যে বেঁচে ছিল। তার স্বামী আলী ছিল একজন কারারক্ষী, প্রচণ্ড রাগী, স্বার্থপর এবং নির্যাতনকারী। এই মানুষটি বছরের পর বছর সোরায়াকে অপমান ও মারধর করেছে। আলী নিজের ছেলেদের ভালো খাবার দেয়, তাদের সঙ্গে হাসে এবং ভবিষ্যতের স্বপ্ন দেখায়। কিন্তু মেয়েদের আলীর সবচেয়ে বড় বাধা ছিল সোরায়া। আলী সরাসরি সোরায়াকে তালাক দিতে পারত, কিন্তু তালাক দিলে তাকে সোরায়ার দেনমোহর ফেরত দিতে হবে এবং 2 মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। আলী নতুন স্ত্রী চায়, কিন্তু পুরনো স্ত্রী ও মেয়েদের জন্য একটি পয়সাও খরচ করতে চায় না। তাই সে গ্রামের মোল্লার কাছে যায়। আর এখানেই পরিষ্কার হয়ে যায়, এটি শুধু একজন নিষ্ঠুর স্বামীর গল্প হতে যাচ্ছে না। আলী এমন একটি ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে যেখানে তার অপরাধকেই আইনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আলী মোল্লাকে বলে, যেভাবেই হোক সোরায়াকে তালাক দিতে রাজি করতে হবে। মোল্লা প্রথমে কিছুটা দ্বিধা দেখালেও আলী তার অতীতের একটি গোপন বিষয় প্রকাশ করে দেওয়ার হুমকি দেয়। এই মোল্লা একসময় অপরাধের কারণে কারাগারে ছিল। একে নিয়ে কোথায় যাবে, তাদের খাবার কে দেবে, তাদের নিরাপত্তার দায়িত্বই বা কে নিবে? মোল্লার কাছে এর কোনো মানবিক উত্তর নেই। বরং সে আরও নোংরা একটি প্রস্তাব দেয়। সে জানায় সোরায়া চাইলে তার অস্থায়ী স্ত্রী হতে পারে, বিনিময়ে মোল্লা তাকে কিছু অর্থ ও নিরাপত্তা দেবে। সোরায়া এই অপমানজনক প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। এমন সময় জাহরা সেখানে এসে উপস্থিত হয়। সোরায়ার ওপর কি ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে তা বুঝতে জাহরার বেশি সময় লাগে না। জাহরা স্পষ্ট জানিয়ে দেয় সোরায়ার জীবন নিয়ে তারা যা খুশি তা করতে পারবে না। মোল্লা দ্রুত সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় তার চোখে প্রতিশোধের ইঙ্গিত দেখা যায়। এদিকে আলী বাড়িতে ফিরে সোরায়াকে নির্মমভাবে মারধর করে। সে বারবার তালাকের কাগজে সম্মতি দিতে বলে, কিন্তু সোরায়া নিজের মেয়েদের কথা ভেবে রাজি হয় না। আলী তখন বুঝে যায় ভয় দেখিয়ে কিংবা মারধর করে সোরায়াকে রাজি করানো সম্ভব হবে না। তাই সে আরও ভয়ঙ্কর পরিকল্পনা করে। গ্রামের হাশেম নামের সেই মেকানিকের স্ত্রী মারা যায়। হাশেমের সংসার সামলানো এবং খাবার তৈরি করার মতো কেউ ছিল না। আলী নিজেই প্রস্তাব দেয় সোরায়া চাইলে হাশেমের বাড়িতে রান্নাবান্না ও পরিষ্কারের কাজ করতে পারে। সোরায়া প্রথমে সন্দেহ করলেও কাজটি গ্রহণ করে, কারণ এতে সে কিছু অর্থ উপার্জন করতে পারবে এবং ভবিষ্যতে মেয়েদের নিয়ে আলাদা হয়ে বাঁচার সুযোগ তৈরি হতে পারে। কিন্তু দর্শক হিসেবে আমরা জানি আলী হঠাৎ এত ভালো মানুষ হয়ে ওঠেনি। এই চাকরিটাই ছিল তার ফাঁদের প্রথম ধাপ। সোরায়া নিয়মিত হাশেমের বাড়িতে গিয়ে রান্না করে, ঘর পরিষ্কার করে এবং তার পরিবারের প্রয়োজনীয় কাজগুলো করে দেয়। তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল না। হাশেম ও সোরায়াকে সম্মানের সঙ্গে দেখত। কিন্তু আলী ও মোল্লা গ্রামের মানুষের মধ্যে গোপনে গুজব ছড়াতে শুরু করে সোরায়া নাকি কাজের অজুহাতে হাশেমের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। প্রথমে বিষয়টি শুধু ফিসফিসানি ছিল, কিন্তু একটি ছোট গ্রামে গুজব ছড়াতে বেশি সময় লাগে না। কিছুদিনের মধ্যেই মানুষের চোখে সোরায়ার পরিচয় বদলে দিতে শুরু করে আলী। যে নারী এতদিন একজন নির্যাতিত স্ত্রী ছিল, তাকে এখন সন্দেহের চোখে দেখা হচ্ছে চায় না। বরং আলীর তৈরি করা নাটক দেখে গ্রামের মানুষ আরও উত্তেজিত হয়ে ওঠে। যাহারা সামনে এসে সোরায়াকে রক্ষা করার চেষ্টা করে, সে আলীকে থামায় এবং গ্রামের মেয়র ইব্রাহিমকে ডেকে একটি নিরপেক্ষ তদন্তের দাবি করে। সোরায়া, আলী, হাশেম, মোল্লা, জাহরা এবং ইব্রাহিম এক জায়গায় বসে বিষয়টি নিয়ে কথা বলে। সোরায়া সরাসরি হাশেমের দিকে তাকিয়ে জানতে চায় সে কি সত্যিই কোনো অনৈতিক সম্পর্কের কথা বলতে পারবে। হাশেম চোখ তুলে সোরায়ার দিকে তাকাতে পারে না। তার নীরবতা দেখেই সোরায়া বুঝে যায় ভয় দেখিয়ে তাকে মিথ্যা বলাতে বাধ্য করা হচ্ছে। তবুও হাশেম শেষ পর্যন্ত বলে সোরায়া তার প্রতি এমন আচরণ করেছে যা একজন বিবাহিত নারীর করা উচিত নয়। আর স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে একই অভিযোগ করে, তাহলে অভিযোগ প্রমাণ করার দায়িত্বটাও স্ত্রীরই। অর্থাৎ পরিস্থিতি যাই হোক, প্রমাণ দেওয়ার বোঝা সবসময় স্ত্রীর ওপর। যাহারা এই দ্বিচারিতার প্রতিবাদ করে, সে প্রশ্ন তোলে তাহলে কি এখানে সব পুরুষ জন্ম থেকেই নির্দোষ আর সব নারী জন্ম থেকেই অপরাধী? কিন্তু তার প্রতিবাদকে বিচারকরা উদ্ধত আচরণ হিসেবে দেখে। সোরায়াকে নিজের পক্ষে যথাযথভাবে কথা বলার সুযোগ দেওয়া হয় না। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো তার নিজের বাবাকেও তার বিরুদ্ধে দাঁড় করানো হয়। আলী তাকে বোঝায় সোরায়া শুধু স্বামীকে নয়, নিজের বাবাকেও অসম্মান করেছে। পরিবারের সম্মান ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো মেয়ের শাস্তি মেনে নেওয়া।
জাহরা মরিয়া হয়ে ইব্রাহিমকে বোঝানোর চেষ্টা করে যে পুরো অভিযোগটি একটি ষড়যন্ত্র। আলী নতুন বিয়ে করতে চায় বলেই সোরায়াকে সরিয়ে দিতে চাইছে। ইব্রাহিমের মনে সন্দেহ জাগে। সে জানে অভিযোগের ভেতর অনেক ফাঁক ফোকর রয়েছে, কিন্তু মোল্লা বারবার আইন ও ধর্মের কথা বলে তাকে প্রভাবিত করে। ভয় শুধু নিজের মৃত্যু নিয়ে নয়, মৃত্যুর পর তার মেয়েদের কি হবে এই চিন্তাই তাকে সবচেয়ে বেশি ভেঙে দিচ্ছে। ছোট যখন পাথর নিক্ষেপের জন্য মাঠে নিয়ে যাওয়া হচ্ছিল, চারপাশ থেকে পাথর হাতে নিয়ে ক্ষুধার্ত শকুনের মতো উৎসুক হয়ে রয়েছিল কিছু মানুষ। গ্রামের মাঝখানে একটি গর্ত খোঁড়া হয়। মৃত্যুর মাঠে নিয়ে যাওয়ার পর মেয়র ইব্রাহিম সুরাইয়াকে মৃত্যুর আগে শেষবারের মতো কিছু বলার সুযোগ দেয়। সুরাইয়া বলে, তোমরা কি করে পারছো এটা করতে? আমি তোমাদের প্রতিবেশী ছিলাম, মনে হচ্ছে আমি তোমাদের কেউ না। আলীর দিকে তাকিয়ে বলে, আমি সুরাইয়া, তোমার ঘর করেছি। ছেলেদের দিকে তাকিয়ে বলে, তোমাদের মা ছিলাম আমি, জন্ম দিয়েছিলাম আমি তোমাদেরকে, রান্না করে খাইয়েছি তোমাদের। বৃদ্ধ পিতার দিকে চেয়ে বলে, তোমার আদরের সুরাইয়া ছিলাম আমি। তোমরা কারো সাথে কিভাবে পারো এটা করতে? মাঠে তখন অনেক মানুষের ভিড়েও পিনপতন নীরবতা। হঠাৎ ভিড়ের মধ্যে একজন বলে ওঠে, এটা খোদার আইন। বাকিরা গর্জে ওঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কোমর পর্যন্ত মাটির নিচে ঢেকে দেওয়া হয়, যেন সে পালাতে না পারে। আবার আঘাতগুলো দীর্ঘ সময় ধরে সহ্য করতে বাধ্য হয়। সোরায়া চারিদিকে তাকায়। পরিচিত মুখগুলো আজ তার হত্যাকারী হতে এসেছে। এবার মেয়র সুরাইয়ার বাবাকে প্রশ্ন করে, তার কিছু বলার আছে কিনা। সে বলে, আমার এখানে কি বলার থাকতে পারে, সে আর আমার মেয়ে নাই। তারপর নিয়ম অনুযায়ী প্রথম পাথরটি দেওয়া হয় সোরাইয়ার বাবার হাতে। বৃদ্ধ মানুষটি মেয়ের দিকে তাকিয়ে পাথর ছোড়ে, কিন্তু পাথর লক্ষ্যভ্রষ্ট হয়। সে আবার ছোড়ে, সেটিও সোরায়ার গায়ে লাগে না। ভিড়ের মধ্যে একজন নারী বলে ওঠে, হয়তো এটি সোরায়ার নির্দোষ হওয়ার লক্ষণ, হয়তো ঈশ্বর চান না তাকে হত্যা করা হোক। এক মুহূর্তের মতো পাথর ছোড়ে। আপনজনদের ঘৃণা মিশ্রিত পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হতে থাকে একটা নিষ্পাপ ফুল। হাশেমের হাতেও পাথর তুলে দেওয়া হয়, কিন্তু সে বিবেকের বাধাকে অতিক্রম করতে ব্যর্থ হয়। পাথর ফেলে দিয়ে সে কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর চারপাশের আবেগান্ধ জনতা হিংস্র হয়ে পাথর বৃষ্টি নিক্ষেপ করে সোরায়ার ওপর। রক্তে ভিজে যেতে থাকে কুপায়ের মাটি। কিছু সময় পর সবাই ধরে নেয় সে মারা গেছে। পাথর ছোড়া থামানো হয়, কিন্তু আলী কাছে গিয়ে দেখে সোরায়া এখনো জীবিত আছে। এখানে সে চাইলে অন্তত দ্রুত মৃত্যু নিশ্চিত করে তার কষ্ট কমাতে পারত, কিন্তু আলী বরং ঘোষণা করে সোরায়া এখনো জীবিত। গ্রামের মানুষ কেন জাহরাকে তার সঙ্গে কথা বলতে দিতে চাইছিল না? কারণ তারা শুধু একজন নারীকে হত্যা করেনি, তারা সম্মিলিতভাবে একটি অপরাধ করেছে এবং সেই অপরাধের প্রমাণ মুছে ফেলতে চায়। বর্তমান সময়ে ফিরে এসে আমরা দেখি আলীর পরিকল্পনাও শেষ পর্যন্ত সফল হয়নি। যে 14 বছর বয়সী মেয়েটিকে সে বিয়ে করতে চেয়েছিল, সে বিয়েটি বাতিল হয়ে গেছে। মেয়েটির বাবাকে মৃত্যুদণ্ড থেকে আলী রক্ষা করতে পারেনি। অর্থাৎ যে বিয়ের জন্য সে নিজের নির্দোষ স্ত্রীকে হত্যা করিয়েছে, শেষ পর্যন্ত সেই বিয়েও হচ্ছে না। এই খবর শুনে হাশেমের ভেতর জমে থাকা অপরাধবোধ বিস্ফোরিত হয়। সে প্রকাশ্যে স্বীকার করে সোরায়ার বিরুদ্ধে দেওয়া তার সাক্ষী মিথ্যা ছিল। আলী ও মোল্লা তাকে ভয় দেখিয়ে মিথ্যা বলতে বাধ্য করেছিল। কিন্তু এদিকে হাশেম সাংবাদিকের গাড়ি ঠিক করে দেয়। ফ্রেইদুন রেকর্ডিং নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু মোল্লা এবং গ্রামের ক্ষমতাবান লোকেরা বুঝে যায় জাহরা তাদের গোপন সত্য সাংবাদিককে বলে দিয়েছে। একসবের একটি ছবি দেখানো হয়। ছবিটিতে সে মাত্র 9 বছরের একটি নিষ্পাপ মেয়ে। সেই হাসি মুখের শিশুটি তখনও জানত না একদিন তার জীবনের সবচেয়ে কাছের মানুষগুলোই মিথ্যা অভিযোগ তৈরি করে তাকে মৃত্যুদণ্ড দিবে। দ্য স্টোনিং অফ সুরাইয়া এম শুধু একজন নারী হত্যার গল্প নয়, এটি দেখায় যখন একটি সমাজ প্রশ্ন করার সাহস হারিয়ে ফেলে, তখন সাধারণ মানুষও ভয়ঙ্কর অপরাধে অংশ নিতে পারে। আলী একা সোরায়াকে হত্যা করেনি। মোল্লার দুর্নীতি, হাশেমের ভয়, ইব্রাহিমের নীরবতা, বাবার দুর্বলতা এবং গ্রামের মানুষের অন্ধ আনুগত্য সবকিছু মিলিয়েই এই হত্যাকাণ্ড সম্ভব হয়েছিল। তবে সিনেমাটি একই সঙ্গে এটিও দেখায় যে সত্যকে কিছু সময়ের জন্য চাপা দেওয়া গেলেও চিরতরে নিশ্চিহ্ন করা যায় না। সোরায়াকে নিজের কণ্ঠে সত্য বলার সুযোগ দেওয়া হয়নি, কিন্তু জাহরা তার কণ্ঠ হয়ে দাঁড়িয়েছিল। তারপর একজন সাংবাদিক সেই কণ্ঠকে গ্রামের সীমানার বাইরে নিয়ে গিয়েছিল। হাশেম যদি শুরুতেই সত্য বলতো, কিংবা ইব্রাহিম যদি নিজের সন্দেহের পক্ষে দাঁড়াতো, তাহলে কি সোরায়াকে বাঁচানো সম্ভব হতো? আপনার নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ কখনো কখনো একটি সিনেমা শুধু বিনোদন দেয় না, এটি এমন মানুষের কণ্ঠ আমাদের কাছে পৌঁছে দেয় যাদের সত্য পৃথিবী থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।